রাজধানীর কারওয়ান বাজার স্থানান্তর নিয়ে সংকট, অক্টোবরের মধ্যে সরিয়ে ফেলার কথা বলছে উত্তর সিটি কর্পোরেশন। 2 বছরের সময় চায় ব্যবসায়ীরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের 40 কিলোমিটার জুড়ে খানাখন্দ, ঘটছে দুর্ঘটনা, ধীর গতিতে সৃষ্টি হচ্ছে যানজট। পটুয়াখালীর গলাচিপায় একই পরিবারের 3 জনকে কুপিয়ে হত্যা, মামলার সাক্ষী হওয়ায় হত্যাকাণ্ড ধারণা পুলিশের। রাজশাহীতে সিএনজি ফিলিং স্টেশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ, গ্যাস না দিয়ে হাতিয়ে নিচ্ছে টাকা, যান্ত্রিক ত্রুটির অজুহাত কর্তৃপক্ষের। এবং পদ্মা আড়িয়াল খার ভাঙনে সর্বশান্ত মাদারীপুরের শিবচরের নদী পাড়ের মানুষ, গ্রাম ছাড়তে বাধ্য হচ্ছেন অনেকেই। সময় সংবাদে সঙ্গে আছি আমি আফজাল হোসেন। রাজধানীর কারওয়ান বাজার স্থানান্তরের সময়সীমা নিয়ে বিপরীতমুখী অবস্থানে ব্যবসায়ী ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন বলছে, অক্টোবরের মধ্যে আমিন বাজার ও যাত্রাবাড়ির বিকল্প মার্কেট দুটি প্রস্তুত হলেই সরিয়ে ফেলা হবে কারওয়ান বাজার। তবে ব্যবসায়ীদের সংগঠন বলছে, বাজারটি পুরোপুরি স্থানান্তরের সময় দরকার, কমপক্ষে 2 বছর। এদিকে দিনের বেলা নির্ধারিত সময়ের পরও রাস্তার উপর বাজার বসায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। তাফসির বাবুর রিপোর্ট। রোববারের ব্যস্ততম দিন, ঘড়ির কাঁটায় সকাল 8টা। কারওয়ান বাজার সংলগ্ন এই রাস্তার পুরোটাই দখল করে দাঁড়িয়ে আছে সবজিবাহী ভ্যান, পিকআপ ভ্যান, সিএনজি সহ বিভিন্ন যানবাহন। রাস্তাতেই চলছে মাল ওঠানামা। নিয়ম অনুযায়ী সকাল 8টার আগেই রাস্তা ছেড়ে দেওয়ার কথা থাকলেও কে শোনে কার কথা। 8টা পর্যন্ত আমাদের টাইম, আমরা ভিতরে চলে যাবো। এখন তো 8:15 বাজে, রাস্তায় তো যানজট লেগে গেছে। যানজট এই জন্য আমরা স্টার্ট নিতে যখন চলে যাবো 8টা বাজে বাসি মেজে তারাই দিই। এখন তো প্রায় 8:10 বা 8:15 বাজে। সরাবেন কখন? আমাদের ছাড়তে নাইলে মামলা, যেটা তো বেড়েই মামলা। বাজারের ব্যস্ততা রাস্তায় চলে আসায় এর প্রভাব পড়ছে যান চলাচলে। রাস্তা পারাপার নিষিদ্ধ হলেও যানবাহন থামিয়ে পণ্য মাথায় নিয়ে ঝুঁকির মধ্যে রাস্তা পার হচ্ছেন ক্ষুদ্র দোকানিরা। পাশাপাশি মালামাল ওঠাতে মাঝ রাস্তাতেই যাত্রীবাহী বাসগুলো থেমে পড়ায় দেখা দিচ্ছে কৃত্রিম যানজট। এখানে তো ওভারব্রিজ সিস্টেম নাই, যদি ওভারব্রিজ থাকতো তাহলে মানুষ পারা যেত। ওভারব্রিজটা আছে ওই যে পাশে, ওখানে অনেক দূরে হয়, যানজট সৃষ্টি হচ্ছে। আমরা অফিসওয়ালা সেভাবে যেতে পারতেছি না। যে তার কাটাগুলা দেই, এইগুলা আসলে ওনারা এটার উপর দিয়ে যেভাবে যায় এটা তো ঠিক না। তার কাটার পরিবর্তে আরো শক্ত জাতীয় কিছু দিলে যেটা পার হইতে পারবে না, এরকম দিতে হবে আর কি। রাজধানীর এই কারওয়ান বাজার সরিয়ে নেওয়ার কথা ছিল মহাখালীতে, কিন্তু ব্যবসায়ীদের আপত্তির মুখে গত প্রায় 1 যুগ ধরে চেষ্টা করেও বাজারটি সরাতে পারেনি সিটি কর্পোরেশন। পরে আমিন বাজার আর যাত্রাবাড়ির বিকল্প দুটি মার্কেটে ব্যবসায়ীদের সরে যাওয়ার নির্দেশনা দেয় ডিএনসিসি। কিন্তু সে দুটি মার্কেটে ব্যবসায়িক সুযোগ সুবিধা যথাযথভাবে তৈরি করা হয়নি এমন অভিযোগ তুলে সেখানে যাচ্ছেন না ব্যবসায়ীরা। ফলে কারওয়ান বাজারের এই মার্কেটে এখন ওইভাবেই চলছে ব্যবসায়িক কার্যক্রম। যেটা রেখে যাব তার থেকে যদি উন্নতটা আপনি আমাকে বলেন তাহলে আমি যাওয়ার আগ্রহ রাখবো। ব্যবসায়ীদের চাহিদা মোতাবেক যে প্রস্তাবনা ছিল সে মোতাবেক যদি সেটা তৈরি হয়ে যায় আমরা ওখানে স্থানান্তর করব। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে, আগামী অক্টোবরের মধ্যেই ব্যবসায়ীদের চাহিদা মতো প্রস্তুত হয়ে যাবে বিকল্প 2 মার্কেট। তাদের সমপরিমাণ জায়গা দিতে হবে, বেশ কিছু আবার শর্ত দিয়েছে, রাস্তা করে দিতে হবে, এই করে দিতে হবে। আমরা বিএডিসির সাথে কথা বলে একটা রাস্তা নেওয়ার আমরা প্রক্রিয়াধীন আছে। তবে কবে নাগাদ পুরো কারওয়ান বাজার স্থানান্তর শেষ হবে তা নিয়ে পাল্টাপাল্টি মত দিয়েছে ব্যবসায়ী ও ডিএনসিসি কর্তৃপক্ষ। আমাদের ব্যবসাটা এখান থেকে ওখানে শিফট করা পর্যন্ত আমাদেরকে এখানে 2 বছরের সময় দিতে হবে। যখন আমার পাইকার এবং ব্যাপারী দুইটা আমি ওখানে শিফট করে ফেলবো, তার 2 বছর পরে আমরা গভর্নমেন্টকে এটা ছেড়ে দিব। না, 2 বছর সময় দেওয়া হবে না, ওরা নেবে না। ওরা লিখিত দিয়েছে তারা যাবে, তারা সমপরিমাণ জায়গা পেলে, স্পেস পেলে তারা ওখানে চলে যাবে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে গোড়াই পর্যন্ত প্রায় 40 কিলোমিটার এলাকায় শতাধিক স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, প্রায় ঘটছে দুর্ঘটনা। সমস্যার সমাধানে দ্রুত অস্থায়ীভাবে সড়কটি সংস্কার করা হবে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগ। কাদির তালুকদারের পাঠানো তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গ্যাপ হসে কোমরে খালি ব্যথা লাগে, খালি আমাকে যে ব্যথা তা লয়, যাত্রীরা যে আছে ওকেও ব্যথা হয়ে যাচ্ছে, এমন রাস্তার পরিস্থিতি খারাপ।
ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বেহাল অবস্থার কথা জানান একজন চালক। মহাসড়কটির এলেঙ্গা থেকে গোড়াই পর্যন্ত প্রায় 40 কিলোমিটার এলাকায় শতাধিক খানাখন্দকের সৃষ্টি হয়েছে। সুরকি, পাথর ও বালু সরে যাওয়ায় সামান্য বৃষ্টিতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে সড়কটি। যানবাহন বিকল হয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অসহনীয় যানজটে গন্তব্যে পৌঁছাতে দ্বিগুণেরও বেশি সময় লাগছে উত্তরবঙ্গের 17 জেলা সহ 23 জেলার যাত্রীদের। চাকা বাস্ট হয়ে যায়, পাতি ভেঙে যায়, মানে রাস্তায় প্রচুর গ্যাপ। আগে তো মনে করেন যে 4 ঘন্টা 5 ঘন্টা যাওয়া গেছে, আর টাইম লাগে মনে হয় 8 ঘন্টা 9 ঘন্টা। শরীরের স্বাস্থ্যের অবস্থা খারাপ হয়ে যায়, বাচ্চাদের নিয়ে এলে বাচ্চারা অসুস্থ হয়ে যায়। মানুষের যাত্রীদের ভোগান্তি রাস্তাঘাট মেরামত করা দরকার। রামনা বাইপাস থেকে এলেঙ্গা পর্যন্ত রাস্তার পুরো অংশ অনেকটা জায়গায় ভাঙা, যার কারণে গাড়িগুলা খুব স্লো গতিতে যাচ্ছে। কোরবানির ঈদকে সামনে রেখে সড়কটির সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। বিভিন্ন কনসার্ন ডিপার্টমেন্টকে অলরেডি চিঠি দিয়েছে, যে সমস্ত জায়গায় গর্ত আছে রাস্তার সেগুলোকে ঠিক করতে হবে। যদি ঠিক না করি তাহলে মানুষকে স্মুথলি পার করতে পারবো না আমরা। এ অবস্থায় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা বলছেন, দ্রুত অস্থায়ী ভিত্তিতে মহাসড়কটির খানাখন্দক সংস্কার করা হবে। গোড়াই থেকে এলেঙ্গা এইটুকু আপনি নিশ্চিত থাকেন যে আমরা এই ঈদুল ফিতরের যে সার্ভিসটা পেয়েছেন সেম সার্ভিস পাবেন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রতিদিন যাত্রীবাহী বাস, ট্রাক ও মাইক্রোবাস সহ অন্তত 10,000 যানবাহন চলাচল করে। সময় সংবাদ, টাঙ্গাইল। রাজশাহীর একমাত্র সিএনজি ফিলিং স্টেশনের বিরুদ্ধে গ্যাসের সঙ্গে কৌশলে বাতাস ঢুকিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি পিজিসিএল এর কর্মকর্তারা যান্ত্রিক ত্রুটিকে দায়ী করেছেন। হাবিবুর রহমান পাপুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্ট। পেট্রোল ও ডিজেল চালিত গাড়ির পরিবহন খরচ বেশি হওয়ায় আগে গ্যাস আনতে যেতে হতো বগুড়া, পাবনা ও ঈশ্বরদীতে। তবে বছরখানিক ধরে রাজশাহীর খড়খড়ি বাইপাস এলাকায় একটি মাত্র সিএনজি ফিলিং স্টেশন চালু হওয়ায় দূর দূরান্ত থেকে এখানে গ্যাস নিতে আসেন চালকেরা। ফলে সিএনজি, প্রাইভেট কার ও মাইক্রোবাস সহ অন্যান্য যানবাহন চালকদের প্রতিদিন দাঁড়াতে হয় লম্বা লাইনে, অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। চালকদের অভিযোগ, প্রেসার কম থাকায় গ্যাসের সাথে কৌশলে বাতাস ঢুকিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে সিএনজি স্টেশনটি। বগুড়াতে গাড়ি গ্যাস তুললে ভালো গাড়ি গ্যাস চলে, আর এখানে একটু কম চলে। প্রেসার ফুল থাকলে প্রেসার গাড়ি ঢুকলে সেটা যাওয়া যায় ভালো। 10 লিটার গ্যাস ঢুকলে 2 লিটার হাওয়ায় ঢুকে। 2-3 ঘন্টা বসে থাকতে যেখানে, তাই আমরা ভাড়া মারবো কখন আর গাড়ি জমা দেবো কখন? এ ব্যাপারে কথা বলতে চাইলে সটকে পড়ার চেষ্টা করেন সিএনজি ফিলিং স্টেশন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা প্রকৌশলী। পরে মুখ খুললেও গ্যাস সরবরাহের ধীরগতির অজুহাত দেখিয়ে দায় চাপান পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি পিজিসিএল কর্তৃপক্ষের ওপর। কম্প্রেসারের ক্যাপাসিটি কম থাকার কারণে প্রেসার একটু কম। যেখানে মেন জায়গা ওখান থেকে যদি প্রেসার কম হয়, যদি ত্রুটিপূর্ণ কিছু দেখা দেয় তাহলে পাম্পে তো সেটা হবে। তবে সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষের যান্ত্রিক ত্রুটির কারণে এ অবস্থার সৃষ্টি বলে উল্টো দুষলেন পিজিসিএল এর এই কর্মকর্তা। অবশ্য ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। সমস্যাটা আমাদের সমস্ত তাদের মেশিনের ব্যাপার। এখন ওনারা দোষ আছে আমাদের, যাওয়ার পেশা কম, আমাদের পেশা তো কম দিচ্ছি না, আমাদের যা পেশাটাই দিচ্ছি। জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা গ্রাহকদের প্রতারিত করা হচ্ছে এমন অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। গ্যাস বলেন বা আপনার জ্বালানির মধ্যে ডিজেল আছে, অকটেন আছে, পেট্রোল আছে, সব ক্ষেত্রেই যদি কম দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কোনো ভোক্তা যদি আমাদেরকে অভিযোগ করে অবশ্যই আমরা এটা কার্যকরী ব্যবস্থা নেব। প্রতিদিন রাত 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকা এই সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নিচ্ছে 1000-এরও বেশি গাড়ি। বর্তমানে রাজশাহীতে গ্যাস চালিত সিএনজি, মাইক্রো ও প্রাইভেট কার রয়েছে প্রায় 3000। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ভিসা জটিলতায় যাত্রী না থাকায় হজ যাত্রার 11তম দিনে আজ প্রথম ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ আরও 4টি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে। গত কয়েকদিনে বাংলাদেশ বিমানের 12টি ও সৌদি এয়ারের 3টি সহ মোট 15টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে হজ যাত্রা নিয়ে বিড়ম্বনার পাশাপাশি অনিশ্চয়তার মুখে পড়েছেন অনেক যাত্রী। এমন বিড়ম্বনায় ক্ষোভ প্রকাশ করে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আসা যাত্রীরা। সকাল 8টা 55 ফ্লাইট বাতিল হওয়ায় 419 জন যাত্রীর যাওয়ার কথা ছিল। বাতিল হওয়া প্রথম ফ্লাইট ছাড়া ঢাকা থেকে আজ মোট 3টি ফ্লাইট ও চট্টগ্রাম থেকে একটি ফ্লাইট যাত্রী নিয়ে বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে। এবছর 1,27,198 জন হজ যাত্রীর মধ্যে ভিসা পেয়েছেন মাত্র 46,000
792 জন। এর মধ্যে গত কয়েকদিনে সৌদি আরবে পৌঁছেছেন 19,829 জন। হজ ফ্লাইট এবং হজ যাত্রীদের সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে আছেন রিপোর্টার হাবিবুল ইসলাম হাবিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাবিব, হজ ক্যাম্পের যে মধ্যে অবস্থিত কাস্টমস অফিসের সামনে ইমিগ্রেশনের যে কার্যক্রম, সেই কার্যক্রমের চলছে, যার কারণে হাজিদের স্বজনরা এখানে অপেক্ষা করছেন। আর আপনি জানেন যে আজকের দিনের যে প্রথম ফ্লাইটটি 8:55 সেই ফ্লাইটটি বাতিল করা হয়েছে যাত্রী সংকটের কারণে। আর দ্বিতীয় এর পরবর্তী যে ফ্লাইটটি রয়েছে 10:45 সেই ফ্লাইটটি যাবে এমনটি জানিয়েছে এখানকার বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। আর যার কারণেই মূলত বোর্ডিং এবং ইমিগ্রেশনের যে সমস্ত কার্যক্রম, সেই কার্যক্রম চলছে আর কি। ইতিমধ্যে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেই শুরু হয়েছে এবং হজ যাত্রীরা মূলত এই কাস্টমস অফিসের মধ্যেই এখন অবস্থান করছে। আর আপনি জানেন যে গতকাল এই যে আন্তঃমন্ত্রণালয়ের একটি বৈঠক হয়েছিল যে এই হজ ফ্লাইট বারবার বাতিল করা হচ্ছে কেন এবং এই যাত্রী সংকট কেন সৃষ্টি হচ্ছে। আপনি জানেন যে 1,27,198 জন হজ যাত্রী এবার হজে যাবে, কিন্তু এই যাত্রী সংকট এত আগে ভাগে কেন সৃষ্টি হচ্ছে সেই সমাধানের জন্যই মূলত কালকে একটি বৈঠক হয়েছে। কিন্তু সেখান থেকে বেশ কিছু প্রতিশ্রুতিও দিয়েছেন মন্ত্রণালয় কর্তৃপক্ষ বা মাননীয় বিমান পর্যটন ও পরিবহন মন্ত্রী এবং ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়। তো সেখান থেকে তারা প্রতিশ্রুতি দিলেও এখনো পর্যন্ত কিন্তু সেই বিমান বাতিলের যে ধারাবাহিকতা সেটি কিন্তু এখনো চলছে। আর আজকে মূলত মোট 5টি ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এর মধ্যে থেকে একটি ফ্লাইট যাবে চট্টগ্রাম বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে 360 জন যাত্রী নিয়ে। আর আজকের এখনো পর্যন্ত এই বিমান অফিসে এসে হজ ক্যাম্পের পরিচালক যিনি রয়েছেন সাইফুল ইসলাম, তার সাথে আমরা ফোনে কথা বলেছি, তিনি এখনো এখানে পৌঁছান নাই। তার কাছ থেকে হয়তো আমরা তার সাথে সাক্ষাৎ পেলে হয়তো আরো কিছু আপডেট আপনাদেরকে জানাতে পারবো। আর আপনি জানেন যে ইতোমধ্যে 48,000 মতো হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে 1,27,000-এর মধ্যে। এর মধ্যে আমরা যে তথ্য পেয়েছি তার মধ্যে অন্তত 23 থেকে 24,000 হজযাত্রী সৌদি আরবে ইতোমধ্যে পৌঁছেছে। আর বাকিরা এখনো পৌঁছায়নি কেন, কিন্তু যারা ভিসা পেয়েছেন তাদেরকে কেন পাঠানো হচ্ছে না এই প্রশ্ন কিন্তু আমরা বারবার করেছি হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও এর সেক্রেটারি তসলিম আহমেদের কাছে। তিনি আমাদেরকে কোনো সত্তর দিতে পারেননি। তিনি একটি কথা বারবার বলেছেন যে সৌদি আরব কর্তৃপক্ষ তাদের উপর যে অতিরিক্ত টাকার বোঝা চাপিয়ে দিয়েছেন, সেই টাকার বোঝার কারণে মূলত তারা পাসপোর্ট জমা দিতে পারছেন না। তো মোটামুটি আফজাল, এই হজ ক্যাম্পের সর্বশেষ অবস্থাটি এমনটি ছিল। পরবর্তীতে নতুন কোনো তথ্য পেলে আমরা জানাতে পারবো। আশকোনার হজ ক্যাম্প থেকে হজ যাত্রার সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার হাবিবুর রহমান হাবিব। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন একটি রাজনৈতিক জোট গঠনের লক্ষ্যে বিকল্প ধারার সভাপতি AQM বদরুদ্দোজা চৌধুরীর বাসায় বৈঠক করেছে কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। গতরাতে রাজধানীর বারিধারা এলাকায় বদরুদ্দোজা চৌধুরীর বাসায় এ বৈঠক হয়। বৈঠকে অংশ নেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান GM কাদের, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সহ আরও কয়েকটি দলের প্রতিনিধিরা। বদরুদ্দোজা চৌধুরী সাংবাদিকদের বলেন, দেশের বর্তমান অবস্থা থেকে মানুষকে মুক্ত করতে, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় সে বিষয় নিয়েই তারা আলোচনা করেছেন। ভবিষ্যতেও এই আলোচনা অব্যাহত থাকবে বলে জানান তিনি। এছাড়া জাতীয় পার্টির কো-চেয়ারম্যান GM কাদের বলেন, তিনি শুধু নৈশভোজে অংশ নিতে এসেছেন, বৈঠকের বিষয়ে কিছু জানতেন না। সবাই মিলে কিভাবে দেশকে গড়ে তোলা যায়, দেশের মানুষের কথা বলার সুযোগ বাড়িয়ে দেওয়া যায়, দেশের মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা যায়, এগুলো অবশ্যই সুদীর্ঘ আলোচনার বিষয়। তার মধ্যে সবচেয়ে বেস্ট পন্থা কি হবে, সর্বোত্তম পন্থা কি হবে, এটা বার করা খুব একটা সহজ কাজ নয়। কাজটা করতে দেন, নিশ্চয়ই আপনাদের আবার ডাকবো। একজন প্রাক্তন রাষ্ট্রপতি ওনার বাসায় আমাকে আমন্ত্রণ জানিয়েছেন ডিনার করার জন্য।
আমি নিজেকে গর্বিত মনে করছি ওনার সঙ্গে এসে কিছু সময় কাটানোর জন্য এসেছি। সেখানে স্বাভাবিকভাবেই আমরা যেহেতু রাজনীতি করছি করব ভবিষ্যতে ইনশাল্লাহ, সেই হিসাবে রাজনীতির কিছু আলাপ আলোচনা হয়েছে। এখানকার যেটুকু অফিসিয়াল বা আনঅফিসিয়াল যে আলাপ সালাপ হয়েছে সেগুলো আমার নেতাকে আমি জানাবো। সময় সংবাদে আরো থাকছে, কোরবানির ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় ব্যস্ত খামারিরা, ক্ষতিকর ওষুধ বন্ধে নজরদারি। তথ্য প্রযুক্তি আইনের 57 ধারা মামলা গ্রহণে পুলিশ সদর দপ্তরের আইন শাখার অনুমতি লাগবে বলে জানিয়েছেন আইজিপি একেএম শহীদুল হক। গতকাল বিকেলে পুলিশ সদর দপ্তরে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। সম্প্রতি 57 ধারায় মামলার সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিভিন্ন ঘটনায় সাংবাদিকদের বিরুদ্ধেও মামলা হয়েছে। এ ধারায় অপব্যবহার করছে বলেও অভিযোগ উঠেছে। সাংবাদিক সংগঠনগুলোও এ ধারা বাতিলে আন্দোলন করছে। এদিকে খুলনায় সাংবাদিক গ্রেফতারের ঘটনা 57 ধারার অপপ্রয়োগ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, কারো বিরুদ্ধে 57 ধারায় মামলা করতে হলে যথাযথ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মামলা করতে হবে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে মেট্রো রেল নির্মাণ প্রকল্প এলাকায় তিনি একথা বলেন। আমার কাছে মনে হয় 57 ধারা এটা কিন্তু সাইবার ক্রাইমের এগেইনস্টে একটা ধারা। এটা একটা তুচ্ছ কারণে এটার অপপ্রয়োগ করা সঠিক। খুলনা যে ঘটনা ঘটেছে, আমার মনে হয় এ ধরনের বিষয়ে কোনো মামলা করতে হয় তাহলে যথাযথ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা উচিত। তুচ্ছ কারণে, সামান্য কারণে হুট করে একটা মামলা ঠুকে দেওয়া এটা সঠিক নয়। আমি মনে করি মাননীয় তথ্যমন্ত্রীর এই বিষয়গুলোতে হস্তক্ষেপ করা উচিত। পটুয়াখালীর গলাচিপায় একই পরিবারের 3 জনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সন্ধ্যায় উপজেলার আমখোলা ইউনিয়নের ছৈলাবনিয়া এলাকায় এই হত্যাকাণ্ড হয়। পুলিশ জানায়, এদিন সন্ধ্যায় প্রতিবেশীরা ওই বাড়িতে গিয়ে দেলোয়ার হোসেন, তার স্ত্রী ও মেয়ের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, গত ফেব্রুয়ারি মাসে জমি সংক্রান্ত বিষয় নিয়ে সংঘর্ষে একজন নিহত হন। ওই মামলায় প্রধান সাক্ষী ছিলেন নিহত দেলোয়ার হোসেন ও তার স্ত্রী। এরই জেরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা পুলিশের। আসলে নামাজ পড়ছে মসজিদ নেওয়ার সময় এই মহিলা যাইয়ে খারাইছে যে আমাকে বাড়তে ওই ঘরে 3 জন লোক আনলে ডাহাডাই করি কোনো খবর নাই। ঘরের ভিতরে ঢুকে দেই ওই কাজলি মেয়েটার আর পেড়াপুটি বাজারে বাইরে নেই, ওই দেখি আমরা বাইরে। পুলিশি ইনভেস্টিগেশনের মাধ্যমে খুব গভীরভাবে যদি বা তদন্ত করা হয় তো হয়তো বের করা সম্ভব। গত ফেব্রুয়ারি মাসের 11 তারিখ এখানে একটা মারামারি হয়, ফলে ইদ্রিস মোল্লার ছেলে 10ম শ্রেণীর ছাত্র শফিক সে নিহত হয়। সেই মামলার আই উইটনেস হলো এই 3 জন, তো সেটার থেকেও ঘটে থাকতে পারে। গাজীপুর থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী একটি চলন্ত ট্রাকে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ট্রাক চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে গাজীপুরের নিজ বাসা থেকে বের হন এক তরুণী। এদিন রাত 8টার দিকে চৌরাস্তা এলাকায় ট্রাক চালক মেহেদি হাসান ও তার সহযোগী সোহান তাকে জোরপূর্বক ট্রাকে তুলে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করেন তরুণী। গতকাল সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় ট্রাকটি থেকে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। পরে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে চালক মেহেদি হাসান ও তার সহযোগীকে আটক করে পুলিশ। টাঙ্গাইলের সখীপুরে এক কলেজ ছাত্রীকে প্রায় 6.5 মাস আটকে রেখে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। নির্যাতিতা বর্তমানে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্বজনরা জানান, প্রেমিকের সঙ্গে বিয়েতে সহযোগিতার কথা বলে গত 11 জানুয়ারি ওই ছাত্রীকে উপজেলার একটি পরিত্যক্ত বাড়িতে ডেকে নেয় স্থানীয় বাদল মিয়া। এরপর থেকে বাড়িটিতে আটকে রেখে বিভিন্ন সময়ে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাকে ধর্ষণ করা হতো বলে অভিযোগ নির্যাতিতার। গত শনিবার বিকেলে ওই কলেজ ছাত্রীকে দেখতে পেয়ে অভিভাবকদের জানায় এলাকার কয়েকটি শিশু। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানান চিকিৎসক। এ ঘটনায় গত রোববার অভিযুক্ত বাদলের বিরুদ্ধে মামলা করেন নির্যাতিতার ভাই।
তাকে দিনের পর দিন শারীরিকভাবে অত্যাচার করছে, নির্যাতন করছে। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। খাবার টাবার দিত না, 15 দিন পর পর একটা পাউরুটি দিত বা এটি করতো, এরকম নির্যাতন চালাইছে। ভিকটিমকে আমরা এক্সামিনেশন করি এবং প্রয়োজনীয় যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেই পদক্ষেপগুলো নিই। কোনো আলামত আমরা পাই কিনা সেরকম পরীক্ষা নিরীক্ষা চলছে। ঘটনার পক্ষে বিপক্ষে অনেক ধরনের তথ্য প্রমাণ ইতিমধ্যে আমাদের কাছে মিলেছে। আমরা এগুলো সঠিক তদন্ত করে প্রকৃত যে আসামি তাকে আমরা গ্রেপ্তার করব। এদিকে বগুড়ার কলেজ ছাত্রী ধর্ষণের পর মা মেয়েকে মারধর ও মাথা মুড়িয়ে দেওয়ার ঘটনার প্রধান আসামি তুফান সহ 4 জনকে আবারও বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন আদালত। গতকাল বিকেলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যাম সুন্দর তুফান ও তার সহযোগী মুন্নাকে 2 দিন করে এবং তুফানের শাশুড়ি রুমি ও স্ত্রী আশাকে 1 দিন করে রিমান্ডে নেয়ার আদেশ দেন। এদিকে মাথা মরিয়ে দেওয়ার বিষয়ে আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নাপিত জীবন। এছাড়া মামলার বাকি 4 আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিজ্ঞ আদালত শুনানি অন্তে তুফান এবং মুন্নাকে পুনরায় 2 দিন পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন এবং তুফানের শাশুড়ি লাভলি রহমান রুমি এবং তুফানের স্ত্রী তাসমিন রহমান আশাকে 1 দিন করে পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। আদালতের আদেশের 6 মাসেও গঠন হয়নি পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রকারীদের শনাক্তে তদন্ত কমিশন। শুধু চিঠি চালাচালি আর বৈঠকেই আটকে আছে কমিশন গঠন প্রক্রিয়া। এতদিনেও আদেশ বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশের উচ্চ আদালত। নির্দেশ দিয়েছেন আগামী 31 আগস্টের মধ্যে কমিশন গঠন করে জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানানোর। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ কানাডার আদালতে খারিজ হওয়ার পর দাবি ওঠে দুর্নীতির অভিযোগ তোলার নেপথ্যে ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার। এ নিয়ে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের নাম বিভিন্ন গণমাধ্যমে উঠে আসলে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত কমিশন গঠনের নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালত। 6 মাসে উচ্চ আদালতের এই আদেশ আটকে আছে শুধুমাত্র পত্র বিনিময় ও বৈঠকের মধ্যে। কমিশন গঠনে বুধবার আবারও রাষ্ট্রপক্ষ সময় আবেদন করলে ক্ষোভ প্রকাশ করেন উচ্চ আদালত। আদেশ দেন আগামী 31 আগস্টের মধ্যে আবারও কমিশন গঠনের। এটা আজ 2 মাস ধরে বিভিন্ন চিঠি দেখা যাচ্ছে ক্যাবিনেট ডিভিশন থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, তো এখন হচ্ছে না কেন, কত সময় লাগবে, এই মর্মে উনি কথা বলেছে। 31 আগস্ট এর ভিতর এই আদালতের আদেশ অর্থাৎ 15/2/2017 তারিখের আদেশ মোতাবেক অর্ডারটা কমপ্লাই করার জন্য বলা হয়েছে। রাষ্ট্রপক্ষ জানায় কমিশন গঠনের বিষয়ে আইনি পরামর্শ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। পরামর্শ পেলেই কমিশন গঠন করা হবে। ডেভেলপমেন্টে এখন পর্যন্ত কমিশন গঠন হয়নি, আমি যেটুকু বুঝেছি তাতে কোনো কমিশন গঠন হয়নি। মিটিং এর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। আইন মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো কিছু আসে নাই। গত 15 ফেব্রুয়ারি তদন্ত কমিশন গঠনে স্বপ্রণোদিত হয়ে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। আগামী 3 অক্টোবর পুনরায় এ মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, প্রিমিয়ার ফুটবল লিগে হাই ভোল্টেজ ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হবে মোহামেডান ও চট্টগ্রাম আবাহনী। নাটোরে চাঁদাবাজি বন্ধের দাবিতে উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলের ও রাজশাহীর বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস মিনিবাস মালিক সমিতি। মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, সিংড়াইয়ের প্রতিটি যাত্রীবাহী বাস থেকে চাঁদা উত্তোলন করে একটি প্রভাবশালী মহল। বিভিন্ন সময় অভিযোগ জানিয়েও এর থেকে রেহাই পাননি তারা, তাই বাধ্য হয়ে এই ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। নাটোরের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বগুড়া ও রাজশাহী থেকেও বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। সকালে অনেকে বাস স্ট্যান্ডে এসে বাস না পেয়ে জরুরি প্রয়োজনে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন অনেকেই। রাজশাহী থেকে আসলাম রংপুর যাওয়ার উদ্দেশ্যে, নাটোরে এসে গাড়ি নামাই দিল, আর সামনে যাচ্ছে না। এখন তো দুর্ভোগে পড়ে গেছি আমরা। ছোট ছোট সিএনজি আছে যেগুলোতেই চেপে যেতে হবে কষ্ট করে, কি করার, এখন তো বিপদে পড়ে গেছে। মাদারীপুরের শিবচরে পদ্মা ও আড়িয়াল খার পানি বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে ভাঙন। এতে ঘরবাড়ি হারিয়ে সর্বশান্ত নদী পাড়ের মানুষ, কেউ বা আবার গ্রাম ছাড়ছেন ভাঙন আতঙ্কে। পানি উন্নয়ন বোর্ড বলছে বরাদ্দ না থাকায় ভাঙন ঠেকাতে পারছেন না তারা। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
বর্ষা মৌসুমে পদ্মা নদী ও আড়িয়াল খাঁ নদের পানি বৃদ্ধির ফলে ভাঙন দেখা দিয়েছে মাদারীপুরের শিবচরের 9টি ইউনিয়নে। এর মধ্যে চর জান্নাত, কাঁঠালবাড়ি ও দক্ষিণ বহেরতলা ইউনিয়নে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ঝুঁকিতে রয়েছে সন্ন্যাসীর চর ইউনিয়নের চোরদারকান্দি গ্রামের 100 বছরের পুরনো মসজিদ সহ 2টি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া ইতোমধ্যেই অর্ধশত ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অনেকেই ঘরবাড়ি হারিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। তবে ভাঙন কবলিত ক্ষতিগ্রস্তদের অভিযোগ, এখনো পর্যন্ত কোনো সরকারি সহযোগিতা পাননি তারা। প্রায় 100 বছর হয় এই মসজিদ সন্ন্যাসী ইউনিয়নের, আর নদী বিঘন হয়ে গেছে। এখানে কোনো সাহায্য সুবিধা পাইতেছি না। আমাকে বাড়িঘর সবই ভাঙছে, ভাঙছে আমরা ওখানে এই পারে ওপারে দোপারে ভাঙছে। রাস্তা যে জায়গায় দাঁড়াবো সেই রাস্তায়ও পানি, আমাদের খুবই কষ্ট। যেসব মানুষ বন্যার পানিতে ঘরবাড়ি হারিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের ত্রাণ দেওয়ার লক্ষ্যে তালিকা তৈরি করা হচ্ছে বলে জানায় স্থানীয় প্রশাসন। ত্রাণ মজুদ রেখেছি, যখনই প্রয়োজন পড়বে এবং তখনই আমরা সঙ্গে সঙ্গে ত্রাণ সহায়তা, খাদ্য সহায়তা এবং অর্থ সহায়তা দিতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের জেলার শীর্ষ কর্মকর্তা জানান, সরকারি স্থাপনা সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো না থাকায় এসব এলাকায় ভাঙন কোনোভাবেই ঠেকানো সম্ভব নয়। গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ স্থাপনা বিলীন হয়ে যেয়ে থাকে। স্থানীয় জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয় কোনো ব্যবস্থা গ্রহণের জন্য। এই ফিজিবিলিটি স্টাডির পরে আমরা সেখানে প্রকল্প গ্রহণের যে ব্যবস্থা সেটা নেওয়া যেতে পারে। শিবচর উপজেলার চরজান্নাত ইউনিয়নের খাসেরহাট, সন্ন্যাসীরচর ইউনিয়নের মালেক চোকদারের কান্দি, কাঁঠালবাড়ি ইউনিয়নের কাউলিপাড়া গ্রামটি নদীগর্ভে বিলীন হওয়ার পথে। আর এই উপজেলার 9টি ইউনিয়নের প্রায় 6000 মানুষ বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সময় সংবাদ, মাদারীপুর। মালয়েশিয়ায় অবস্থানরত যেসব বিদেশি শ্রমিকদের বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ নেওয়া হয়েছে, কেবল তারাই স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন বলে জানিয়েছেন দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে সংক্রামক রোগ বিস্তার রোধের লক্ষ্যেই এটা করা হবে। স্বাস্থ্য পরীক্ষায় যারা অনুত্তীর্ণ হবেন তারা নিজ দেশে ফেরত পাঠানো হবে বলেও জানান তিনি। এখন পর্যন্ত 4,07,800 জন বিদেশি শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে 10,000 জনের বেশি যক্ষ্মা, হেপাটাইটিস বি এবং যৌনবাহিত রোগে আক্রান্ত। তাদের অধিকাংশই বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং নেপালের নাগরিক বলেও জানান তিনি। জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিল সচিবালয় এনএসডিসি-কে অথরিটি করা হচ্ছে। আইনি ক্ষমতা না থাকায় বর্তমানে কার্যকর ভূমিকা রাখতে পারছেন না সংস্থাটি। মানব সম্পদ উন্নয়নের সাথে যুক্তরা মনে করেন, এনএসডিসি কর্তৃপক্ষ হলে বিভিন্ন সংস্থা পরিচালিত প্রশিক্ষণের মান নিশ্চিতের পাশাপাশি সনদের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন সহজ হবে। সংসদের শীতকালীন অধিবেশনে এই সংক্রান্ত আইনটি পাশ হবার কথা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে প্রতি বছর 27 লাখ মানুষ নতুন করে শ্রমবাজারে প্রবেশ করে। এর মধ্যে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান মিলে প্রশিক্ষণ দেয় 13 লাখের মতো। তাই মোট জনগোষ্ঠীর 70% কর্মক্ষম হলেও দক্ষতা না থাকায় বাড়ছে বেকারত্ব। এদিকে বেশিরভাগ প্রশিক্ষণ যুগোপযোগী না হওয়ায় শিল্পের দক্ষ কর্মীর ঘাটতি কমছে না। আর এসব প্রতিষ্ঠানের সনদ আন্তর্জাতিকভাবে গৃহীত না হওয়ায় বিদেশে গিয়েও নানা সমস্যায় পড়ছে বাংলাদেশি কর্মীরা। এই অবস্থায় আন্তর্জাতিক মানের দক্ষ জনবল তৈরির লক্ষ্যে 2011 সালে জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিল সচিবালয় গঠন করে সরকার। আইনের সাপোর্ট না থাকার কারণে আমরা সরকারের যে বিভাগ ডিপার্টমেন্টগুলো আছে যারা দক্ষতা উন্নয়ন দেয়, বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের কাছে আমরা এটা বাধ্যতামূলক করতে পারছি না। প্রতিষ্ঠান মনিটরের জন্য আমাদের কোনো লোকবল নাই। রিকগনিশন পাওয়ার জন্য এই মুহূর্তে আমাদের আন্তর্জাতিক কোনো উইং নাই। অথরিটি তৈরি হলে এই সমস্ত সংকটগুলো দূর হয়ে যাবে। এনএসডিসির অধীনে বর্তমানে 11টি খাতে শিল্প দক্ষতা পরিষদ কাজ করছে। তবে প্রয়োজনীয় অর্থ ও সক্ষমতা না থাকায় সেগুলোকে প্রয়োজনীয় সহায়তা দিতে পারছে না সংস্থাটি। এনএসডিসি কিন্তু আমাদের কোনো আর্থিক সহায়তা বা কোনো ট্রেনিং এ সহায়তা করতে পারে নাই। আমাদের দেশে এখনো একটা হিউম্যান রিসোর্স ফান্ড আছে, কিন্তু এনএসডিসি সেই ফান্ডের কিছুই ব্যবহার করতে পারে না, কিন্তু অথরিটি হলে সে ব্যবহার করতে পারবে। জনশক্তি ও কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর মতে কর্তৃপক্ষ হলে সব ধরনের প্রশিক্ষণ কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত হবে। ট্রেনিংকে একটা আমব্রেলার ভিতর আনার জন্য এবং এটাকে স্ট্যান্ডার্ডাইজ করার জন্য ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এটা সৃষ্টি করা হচ্ছে। তাহলে এই ট্রেনিং এর মানদণ্ড এবং এটা আন্তর্জাতিক সনদায়নের ব্যাপারে এবং আমাদের যে স্কিল ডেভেলপমেন্ট পলিসি এগুলো বাস্তবায়ন করা সহজ হবে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদন অনুসারে 2021 সালে পোশাক শিল্প, অ্যাগ্রো ফুড সহ সম্ভাবনাময় 9টি খাতে 65 লাখ দক্ষ শ্রমশক্তি দরকার হবে। হাজরি শিউলি, সময় সংবাদ, ঢাকা। কোরবানির ঈদকে সামনে রেখে গরু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর খামারিরা। দেশীয় খাবার খাইয়ে পালন করা হচ্ছে এসব গরু। অবৈধ পথে গরু আনা না হলে লাভবান হওয়ার আশা করছেন তারা। ক্ষতিকর ওষুধ ব্যবহার বন্ধ ও গরুর সুস্থতা রক্ষায় নিয়মিত মনিটরিং এর কথা জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ বিভাগ। আশিকুর রহমান পিয়ালের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। অসাধু গরু ব্যবসায়ীরা কৃত্রিম উপায়ে গরু মোটাতাজা করলেও দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করছেন নরসিংদীর খামারিরা। 6 থেকে 8 মাস আগে খামারিরা দেশের বিভিন্ন হাট ঘুরে গরু কিনে লালন পালন শুরু করেন। এসব গরু মোটাতাজা করা হচ্ছে দেশীয় খাবার খাইয়ে। দেশীয় পদ্ধতিতে মোটাতাজা করায় কোরবানির সময় এই অঞ্চলের গরুর চাহিদাও অনেক বেশি। গরুরে খাওয়াইতেছি কুড়া, ঘাস, ভুসি, তারপরে বুড়ের চুলা। লাল গরু দেশে ভালো চলে বা দেশাল গরু এগুলো ভালো চলবে। বিভিন্ন আইটেমই খাওয়াই, খুদের জাল খাওয়াই, এইগুলা খাওয়াই আমরা ধরো পালাচ্ছি। বাইরের কোনো খাওয়ান টন, বেশি কোনো খাওয়ান টন এগুলো আমরা ব্যবহার করি না। খামারিদের অভিযোগ, গত বছর বাজারে ভারতীয় গরু আসায় লোকসানের মুখে পড়েন তারা। তবে এবছর কোরবানি ঈদে ভারত থেকে অবৈধ পথে গরু আসা বন্ধ থাকলে লাভবান হওয়ার আশা করছেন খামারিরা। এই বছরও মোটামুটি ইনশাল্লাহ আমার ফার্মে আমি 33টার মতো গরু আছে, আশা করি সবগুলোই বিক্রি করা যাবে। আমাদের কোরবানির জন্য 100 গরু এই পর্যন্ত রেডি আছে। ঈদের সময় যদি ইন্ডিয়া থেকে গরু না আসে তাহলে আমরা লাভবান হব এবং গরু সব বিক্রি করতে পারবো। 1 লক্ষ টাকা করে খরচ হয়ে যাবে। যদি 1,30,25 এরকম বিক্রি না করি তাহলে আমরা লাভবান হব না। এদিকে গরু মোটাতাজাকরণে ক্ষতিকরণ ঔষধ ব্যবহার বন্ধে খামার ওষুধের দোকানগুলোতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। রাসায়নিক ব্যবহার না করে, যাতে তারা নিষিদ্ধ ঘোষিত হরমোন, স্টেরয়েড ব্যবহার না করে, সিটি পদ্ধতি দিয়েও তাদেরকে কিন্তু আমরা সতর্ক করে দিয়েছি যেন এইসব ক্ষতিকর রাসায়নিক বা স্টেরয়েড বা হরমোন তারা বিক্রয় না করে। জেলা প্রাণী সম্পদ বিভাগের হিসাব অনুযায়ী ঈদকে সামনে রেখে জেলায় 15,500 কৃষক ও খামারি দেশীয় পদ্ধতিতে 70,000 গরু মোটাতাজা করছেন। সময় সংবাদ, নরসিংদী। খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে মোহামেডান ও চট্টগ্রাম আবাহনী। হার দিয়ে আসর শুরু করায় জয়ের লক্ষ্যেই মাঠে নামবে মোহামেডান। অন্যদিকে প্রথম ম্যাচে ফরাশগঞ্জকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী চট্টগ্রামের জায়ান্টরা। মোহামেডানের বিপক্ষে সেরাটা দিয়েই লড়তে প্রস্তুত সাইফুল বারী টিটুর দল। আরেক ম্যাচে বিকেল 5টায় টিম বিজিএমসির বিপক্ষে লড়বে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর, সবার প্রত্যাশাটাও থাকে আগের আসরে ব্যর্থতা ভুলে নতুন শুরুর। তবে আসরের শুরুতেই মোহামেডানের সে আশায় গুড়েবালি দিয়েছে শেখ জামাল। ধানমন্ডির জায়ান্টদের কাছে 2-0 গোলের তিক্ত হার দিয়ে শুরু হয়েছে সাদা কালোদের লিগ মিশন। গেল মৌসুমে নিজেদের ফুটবল ইতিহাসে সবচেয়ে বাজে 10ম স্থানে থেকে লিগ শেষ হয়েছে মোহামেডানের। তবে এবার অভিজ্ঞদের সঙ্গে তরুণদের প্রাধান্য দিয়ে দল গড়া মোহামেডান আর সে পথে হাঁটতে নারাজ। প্রথম ম্যাচে হেরে যায় মানসিকভাবে কিছুটা পিছিয়ে পড়েছে ফুটবলাররা। সে অবস্থা থেকে উত্তরণের পথ খুঁজতেই চট্টগ্রাম আবাহনীকে হারানোর ছক কষছে নইমুদ্দিনের দল। শক্ত প্রতিপক্ষ হওয়াতেই বাড়তি সচেতন এমিলিরা। লিগ শিরোপার যদি আমরা চ্যাম্পিয়নশিপ ফাইটে থাকতে চাই, আমাদের জন্য ম্যাচটা হবে যে ডু অর ডাই ম্যাচ। বিকজ এই ম্যাচে যদি আমরা লস করি তখন কিন্তু আমরা আসলে আমার কাছে মনে হয় যে আমরা লিগ টেবিলের অনেক পিছনে চলে যাব। তো আর আমরা যদি ইনশাআল্লাহ ম্যাচে জিততে পারি আমরা কিন্তু আবার একটা ভালো স্ট্রংলি কামব্যাক করব। গেল মৌসুমে পেশাদার লিগে রানার্স আপ হয়েছে চট্টগ্রাম আবাহনী। এবার প্রথম ম্যাচেই ফরাশগঞ্জকে 2-0 গোলে হারিয়ে শুরুটাও হয়েছে দুর্দান্ত। দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ মোহামেডান, তাই কোনো ভুল করতে চায় না চট্টগ্রামের জায়ান্টরা। ম্যাচের আগে ইনজুরি নিয়েও নির্ভর কোচ সাইফুল বারী টিটু। প্রথম ম্যাচের জয়ের আত্মবিশ্বাসকে পুঁজি করে মোহামেডানকে হারাতে চায় চট্টগ্রামের জায়ান্টরা। স্ট্রঙ্গার অপোনেন্টস, উইকার অপোনেন্টস বলে কিছু নেই। আপনার প্রত্যেকটা ম্যাচ থেকে যতটা পয়েন্ট আপনার নেওয়ার দরকার চ্যাম্পিয়ন হতে হলে সেই জিনিসটা টার্গেট থাকবে। আমি আশা করছি যে আমার প্লেয়াররা সর্বোচ্চ পারফর্ম করবে এই ম্যাচে। অ্যাজ এ টিম হিসেবে যদি আমরা খেলতে পারি এবং ফার্স্ট ম্যাচ যেভাবে স্টার্ট করছি তার থেকে বেটার কিছু হলে আমি মনে করি যে আমাদের জন্য বেশি টাফ হবে না, বাট টাফ ম্যাচই হবে। আমি বলবো যে আমাদের এটা দিনটা আমাদের করে নিতে হবে। এদিকে আরেক ম্যাচে টিম বিজিএমসির মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মাঝারি মানের দল গড়েও এবার জয় দিয়ে আসর শুরু করেছে আফুসির দল। দ্বিতীয় ম্যাচেও টিম বিজিএমসিকে হারিয়ে পয়েন্ট টেবিলে
এগিয়ে যেতে চায় তারা। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। জানাবো দেশের হকির খবর। এশিয়া কাপকে সামনে রেখে চীনের প্রাদেশিক দলের বিপক্ষে 8টি প্রস্তুতি ম্যাচ সহ 16 দিনের কন্ডিশনিং ক্যাম্পের উদ্দেশ্যে বৃহস্পতিবার দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় হকি দল। এই সফরে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ঘরের মাঠে ভালো করতে চায় দল, এমনটাই জানিয়েছেন কোচ ও খেলোয়াড়রা। এদিকে এশিয়া কাপে কঠিন গ্রুপে পড়লেও তাতে বিচলিত না হয়ে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে চান আশরাফুল জিমিরা। আষাঢ়ের স্নিগ্ধ ভোরে সারা শহর যখন ঘুম কাতুরে, তখন মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামের নীল টার্ফে নিবিড় অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ জাতীয় হকি দল। 32 বছর পর যে ঘরের মাঠে বসছে এশিয়া কাপ, সেখানে প্রমাণ করতে হবে নিজেদের। তবে তার আগে প্রস্তুতির মোক্ষম সুযোগ হিসেবে পাওয়া বহুকাঙ্ক্ষিত চীন সফর, যেখানে কন্ডিশনিং ক্যাম্প ছাড়াও 8টি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। এশিয়া কাপকে সামনে রেখে প্রায় 1.5 মাস ধরে অনুশীলন করছে জাতীয় দল। 43 খেলোয়াড় নিয়ে শুরু করলেও এই সংখ্যাটা এখন 30-এ। তবে চায়না সফরের জন্য বিবেচিত হচ্ছে 22 জন। তাই স্কোয়াডে জায়গা করে নিতে বদ্ধপরিকর খেলোয়াড়রা সেরাটা দিয়ে প্রমাণ করতে চান নিজেদের। ন্যাশনাল টিমের সাথে ফার্স্ট টাইম, তো বড় ভাইরা আছে, বড় ভাই থেকে অনেক কিছু শেখার আছে। 22 জন স্কোয়াডে চান্স পেয়েছি, সেটা খুব হ্যাপি। তা সামনের দিকে আরো আমার চেষ্টা থাকবে 18 দল এশিয়া কাপে চান্স পাওয়া। যেহেতু আমরা বড় টিমের সাথে খেলবো, জয়ের জন্য তত একটা করবো না। আমরা চাইবো যে মানে কিভাবে ভালো খেলা যায়। যেহেতু আমরা প্র্যাকটিস ম্যাচ খেলে যেতেছি, ওইখান থেকে আমাদের অনেক সাহায্য করবে এই মেইন টুর্নামেন্টে আর কি। এদিকে ঘোষিত হয়েছে এশিয়া কাপের সূচি, যেখানে গ্রুপ এতে ভারত, পাকিস্তান আর জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষায় দিতে হবে হারুন শিষ্যদের। তবে জয় পরাজয় ছাপিয়ে আপাতত প্রস্তুতির দিকে দৃষ্টি দলীয় কোচের। চায়নায় প্র্যাকটিস হবে, এখানে যাদের পারফরমেন্স ভালো থাকবে তাদেরকে নেক্সট ট্যুরে থাকবে, আর যারা পারফরমেন্স খারাপ হবে ওই 8 জন থেকে চেঞ্জ হবে। যেহেতু আমরা কঠিন গ্রুপে পড়ছি, তো আমাদের ম্যাচ তো যত কঠিন টিমই হোক, এশিয়া কাপ যেহেতু এশিয়ার টপ টিম, আমাদের সাথে তাদের সাথে পার্টিসিপেট করতে হবে। 11ই অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ দলের এশিয়া কাপ মিশন। রোমাঞ্চকর গ্রুপের বাকি 2 ম্যাচ 13 ও 15ই অক্টোবর। প্রতিপক্ষ ভারত ও জাপান। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর কারওয়ান বাজার স্থানান্তর নিয়ে সংকট, অক্টোবরের মধ্যে সরিয়ে ফেলার কথা বলছে উত্তর সিটি কর্পোরেশন। 2 বছরের সময় চায় ব্যবসায়ীরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের 40 কিলোমিটার জুড়ে খানাখন্দ, ঘটছে দুর্ঘটনা, ধীর গতিতে সৃষ্টি হচ্ছে যানজট। পটুয়াখালীর গলাচিপায় একই পরিবারের 3 জনকে কুপিয়ে হত্যা, মামলার সাক্ষী হওয়ায় হত্যাকাণ্ড ধারণা পুলিশের। রাজশাহীতে সিএনজি ফিলিং স্টেশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ, গ্যাস না দিয়ে হাতিয়ে নিচ্ছে টাকা, যান্ত্রিক ত্রুটির অজুহাত কর্তৃপক্ষের। এবং পদ্মা আড়িয়ালখার ভাঙনে সর্বশান্ত মাদারীপুরের শিবচরের নদী পাড়ের মানুষ, গ্রাম ছাড়তে বাধ্য হচ্ছেন অনেকেই। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।